প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কবি সাংবাদিক মাহবুব হাসান। কেমন আছেন? পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, পুলিশ সংস্কার কমিশন গুলি ছোড়ায় কড়াকড়ি, বল প্রয়োগে 5 সুপারিশ। রাজধানীর 2টি স্থানে সড়ক অবরোধ, ভোগান্তি, দাবি পূরণের আশ্বাসে গভীর রাতে যমুনা থেকে সরলেন আহতরা। দৈনিক সমকাল, ট্রাম্পের আদেশের বড় ধাক্কা, বাংলাদেশে ঝুঁকিতে লাখো মানুষ, ভোটের রাজনীতি ধনীদের হাতে। ব্যারিকেড ভেঙে মধ্যরাতে যমুনার সামনে আহতরা, জুলাই গণ অভ্যুত্থান। দৈনিক যুগান্তর, কামরাঙ্গীরচরে ত্রাস হাজী মনির বাহিনী, ঘুম হারাম এলাকাবাসীর। জুলাই বিপ্লবে আহতদের ক্ষোভ, হতাশা, বারবার কেন রাস্তায় নামতে হচ্ছে। বাংলাদেশ প্রতিদিন, ভোটে হচ্ছে 4 জোট, উধাও ঠিকাদার, থমকে উন্নয়ন। হত্যা মামলা থেকে বাঁচতে শেখ হাসিনাকে 100 কোটি টাকা ঘুষ দেন সিমিন। দৈনিক ইত্তেফাক, মংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ সহ 13 প্রকল্প একনেকে অনুমোদন। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মোনাজাতে দুনিয়া ও আখেরাতের শান্তি কামনা। মানব জমিন, পুরনো বিরোধ, রাজনৈতিক দ্বন্দ্ব আলোচনায়, বিক্ষোভ অবরোধে ত্রাহি অবস্থা। খবরের কাগজ, দাবির আন্দোলনে ক্লান্ত রাজধানী। ঢাকায় গোপনে এসেছিল ব্রিটেনের এনসিএ টিম, টিউলিপের দুর্নীতি তদন্ত। দেশ রূপান্তর, পাইকারিতে কমলেও প্রভাব নেই খুচরায়, অবরোধ কর্মসূচির জনপথ ঢাকা। আমাদের সময়, দাবি আদায়ে সড়ক অস্ত্র, এখনও আমানত হারাচ্ছে ইসলামী ব্যাংকগুলো। আমার দেশ, ট্রানজিটে ফায়দা শুধু ভারতের, ভোটার তালিকা হালনাগাদে সময় বাড়ছে না, তুরাগ তীরে লাখো কণ্ঠে আমিন আমিন ধ্বনি। কালবেলা শিরোনাম, নিয়ম ভাঙার আবদার জেএমআইর। সময়ের আলো, গতি ফিরছে তিস্তায়, সংস্কারের ফাঁকে ভোটের প্রস্তুতি জামায়াতের। দৈনিক করতোয়া, আন্দোলনে চিরে চ্যাপ্টা ঢাকা, আখেরি মোনাজাতে বিশ্ব উম্মার কল্যাণ ও শান্তি কামনা। রূপালী বাংলাদেশ, দাবির ইস্যুতে ক্লান্ত ঢাকা, আইএসপির অর্ধেককে পাচ্ছে মোবাইল অপারেটররা। দৈনিক ইনকিলাব, হাসিনার দুর্নীতি তদন্তে বাধা, চুনুপুটির শাস্তি, রাঘব বোহাল অধরা, বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। দৈনিক জনকণ্ঠ, বিক্ষোভ অবরোধে স্থবির ঢাকা, জনদুর্ভোগ, মুসলিম উম্মার শান্তি কামনা, লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত তুরাগ তীর। আলোকিত বাংলাদেশ, দাবির ভারে নুজ্জ ঢাকা। আমরা এই ঢাকা নুজ্জ, ঢাকার অবরোধ, ঢাকার সব কিছু মিলে একাধিক পত্রিকায় আজকে শিরোনাম আছে। এই শিরোনামটি দিয়ে যে শুরু করি, যেমন খবরের কাগজ শিরোনাম করেছে দাবির আন্দোলনে ক্লান্ত রাজধানী। দেশ রূপান্তর শিরোনাম করেছে অবরোধে কর্মসূচির জনপদ ঢাকা। আমাদের সময় শিরোনাম করেছে দাবি আদায়ে সড়ক অস্ত্র। ঢাকা তো নুজ্জ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আসলে একটা জুৎসই শব্দ হবে স্থবির। স্থবির, হ্যাঁ। না, যেমন ধরে আপনাকে আমি বলি যে 4 দিন ধরে তিতুমিরের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তিতুমির কলেজটা রাজধানীর যে জায়গায় অবস্থিত, আপনি খালি চিন্তা করেন, একটু যদি থেমে থাকে গাড়ি, তাহলে সাথে সাথে পুরো শহরটা স্থবির হয়ে যায়। সেটা কিন্তু 4 দিন ধরে আছে। হ্যাঁ, এই বোধ যদি ছাত্রদের মধ্যে না থাকে যে আমাদের এই অবরোধের ফলে নগরবাসী বা মহানগরবাসী বা ওই আঞ্চলিক নগরবাসীর চরম দুর্ভোগ হচ্ছে, তাহলে একমাত্র সমাধান হতে পারে। কারণ হলো যে তোমরা শিক্ষিত জাতি চাইব আমরা, তারা শিক্ষা নিচ্ছে কার জন্য নিচ্ছে? সেবা দেওয়ার জন্যই তো, মানুষকে যাতে কল্যাণ করা যায় সেটাই তো। আর তোমরা অকল্যাণকে ডেকে আনছো কি, যে এই কলেজটাকে বিশ্ববিদ্যালয় করতে হবে। আরে বাবা, তুমি তো বিশ্ববিদ্যালয়ের দাবি করেছো, এটা সরকারও শুনেছে, জনগণও শুনেছে।
এখন ক্যাম্পাসের ভিতরে তোমরা আন্দোলন করো। শিক্ষা উপদেষ্টা বলেছেন যে আলটিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি যৌক্তিক না। যৌক্তিক নাই, সেটা হলো তাদের প্রশাসনিক বিষয়, তারা দৃষ্টিভঙ্গি। যদি যৌক্তিকও হয় তাহলেও তারা এখানে এটা করতে পারে না। আমাদের রাজনীতিতে এই অযৌক্তিকতা প্রচণ্ড প্রভাব ফেলছে সব ক্ষেত্রে। ধরেন যে কোনো দল কোনো একটা দাবি নিয়ে বা মিছিল করলো, মিটিং করার জন্য আসলো, রাস্তা ব্লক। বাবা, এই পন্থা, রাজনীতির এই পন্থাকে ত্যাগ করতে হবে। ত্যাগ করে কোথায় যেতে হবে? হয় ক্যাম্পাসের ভিতরে আপনারা ওইটা করেন, সংবাদপত্রগুলো আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, তারা রিপোর্ট করবে, জনগণ জানবে। কিন্তু আপনি যেটা বললেন যে এত সহজ ভাষায় আমি যদি প্রতিবাদ না করি, বা এখন আমাদের এখানে তো নিয়মই এরকম, জ্বালো আগুন জ্বালো, সেই অবস্থা না দাঁড়ালে ওই দিন চলে গেছে। এটা বুঝতে হবে যে এটা পাকিস্তানিরা এখন আর নাই, তাই না? আমাদের বাংলাদেশের গত 53 বছরেও এই একই আন্দোলন হয়েছে, একই ধারায় হয়েছে। এগুলো ঠিক না, ঠিক না। এই জন্য যে মানুষের দুর্ভোগকে যদি নিজেরা পুঁজি করে নেওয়া হয়, তাহলে সেটা কি হবে? আপনি নিজেই মানে তার জন্য দায়ী হবে, বিতর্কিত হবেন, দায়ী হবেন, এবং আপনার মন থেকে জনগণের ভালোবাসা কিন্তু উঠে যাবে। এটা একেবারে সহজ সত্য কথা। এক। দ্বিতীয় নাম্বার, যেখানে বিশ্ববিদ্যালয় যে মঞ্জুরি কমিশন, টাস্ক ফোর্স কমিয়ে দেওয়ার দাবি, যেমন গোটা বিশ্ব দেশে 117টা বিশ্ববিদ্যালয় সরকারি এবং না 155টা মনে হয়, বা আরেকটু বেশি। তো 55টা সরকারি আর বেসরকারি হলো 117টা। কোনো দরকার আছে? আর এবং ঢাকা কেন্দ্রিক সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ঢাকা কেন্দ্রিক, একটা বাড়িতেও বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তার মানে যে এটা, এই বিশ্ববিদ্যালয়গুলো বেসিক্যালি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। আর যদি জাতির সেবা বা শিক্ষাকেই যদি প্রাধান্য দেওয়া হয়, তাহলে তাদেরকে যেতে হবে জেলা শহরগুলোতে। দয়া করে আপনারা ঢাকা শহরের মোহ এবং টাকা কামাইয়ের যে অস্ত্র হিসাবে এই কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে ব্যবহার করবেন না। আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথাই বলছি, যে আপনারা যান, জনগণের দুয়ারে যান, তাদের শিক্ষা দেন। তৃতীয়ত, যে আমরা কি পড়াই, আমাদের কারিকুলাম কি, শিক্ষার্থীদের জন্য কি কারিকুলাম আমরা এই করছি, যেটা লাগসই কিনা, আমাদের চাকরি বাজারে সেই সব বিষয়ের আছে কিনা, কারিকুলাম আপডেট কিনা, একেবারে আধুনিক কিনা, এই সমকালীন কিনা, সারা বিশ্বের সঙ্গে এটা করতে পারবো কিনা। আজকে যদি সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যদি আপনি প্রতিযোগিতা করতে যান, তাহলে আপনাকে আপনার কারিকুলাম চেঞ্জ করতে হবে, আপডেট করতে হবে, এবং সেই রকম শিক্ষক রাখতে হবে, সেই রকম শিক্ষিত সমাজ বা ছাত্র সমাজ গড়ে তুলতে হবে, যারা ন্যায়কে ন্যায় হিসাবে চিনবে, ন্যায়কে অন্যায় হিসেবে চিনবে না, অন্যায়কে ন্যায় হিসেবে চিনবে না। বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে যেমন প্রশ্ন অনেকেই করছেন যে আজকে ধরা যাক তিতুমিরের দাবির প্রেক্ষিতে তিতুমির বিশ্ববিদ্যালয় হয়ে গেল, কালকে আর একটা বিশ্ববিদ্যালয় দাবি করবে, সেখানে হয়তো নিউ মার্কেটের পাশে আরেকটা বিশ্ববিদ্যালয়, সেখানে অসল করবে, তারা চাইবে, তা 7টা বিশ্ববিদ্যালয় ফট করে আবার হয়ে গেল। কিন্তু 7টা বিশ্ববিদ্যালয় সমন্বিতভাবে আরেকটি বিশ্ববিদ্যালয় করবার ঘোষণা তো সরকার দিয়েছে, যে আমরা জুলাই অভ্যুত্থানের নামে একটা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, ঠিক আছে, করতে পারেন, কিন্তু সেই বিশ্ববিদ্যালয় অবশ্যই ঢাকা শহরে হবে না। আমাদের মত বা জনগণের পক্ষ থেকে আমরা বলছি যে এই ঢাকা শহরকে যদি সচল রাখতে হয়, গতিশীল রাখতে হয়, এটা যদি মানে কলেজগুলো যদি থাকে ঢাকাতেই, আবার সেই বিশ্ববিদ্যালয়ের কাঠামো যদি বাইরে হয়, ঢাকার বাইরে, তাহলে আবার কি দাঁড়াবে সেটা একটা ব্যাপার। কলেজগুলো থাকতে পারে, যেহেতু কলেজের তাদেরই নেতৃত্ব দিবে ওই বিশ্ববিদ্যালয়টি। মানে যে বিশ্ববিদ্যালয়টির কথা বলা হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়টি এই 7টি কলেজের নেতৃত্ব দিবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আগে তাদের নেতৃত্ব দিত, সেই নেতৃত্বটা এই বিশ্ববিদ্যালয়টি দিবে। দেখা যায় আমার কথা শেষ হয়নি, যে আমি চাই যে এটা ঢাকার উপকণ্ঠেও না, যে কোনো একটা বিভাগীয় শহরে হোক, যেখানে এরা চলে যাবে এবং এদের আন্ডারে হয়তো এই কলেজগুলো থাকবে, আসে যায় না কিছু, তাই না? তাদেরকে ওখানে যেতে হবে। দয়া করে এমন সিদ্ধান্ত নেবেন না যে ওই 7টি বিশ্ববিদ্যালয়ের জন্য ঢাকা কলেজের সমস্ত জায়গাগুলো নিয়ে ওইখানে কিছু বড় বড় হাই রাইজ করলেন এবং তারপরে এই করলেন। এটা গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য হবে না, এবং নৈতিকতার অধঃপতন বলে আমরা মনে করব। কারণ এই ছাত্রদের জন্যে, এই ইয়েদের জন্যে আমাদের শহর অচল প্রায়,
এই আজকে মানে ধরেন তিতুমির যা করছে, বা ধরেন আর অন্য কলেজগুলো সেটা করতে পারে, করা উচিত, সড়ক বন্ধ করে দিয়ে। এখন আপনাকে আমি অন্য একটি প্রসঙ্গে আলোচনা করতে চাই। আপনি শিক্ষার্থীদের প্রসঙ্গ তুললেন, আমরা স্যালুট করি। একটি গণঅভ্যুত্থান ঘটালেন শিক্ষার্থীরা, এবং সেই শিক্ষার্থীরা যারা আহত হলেন, এবং তাদের নিশ্চয়ই আপনি দেখছেন যে তাদেরকে একাধিকবার সড়কে আন্দোলনে নামতে হলো। কেন? তাদের সুচিকিৎসার জন্যে। আমরা প্রতিবারই যখন ওরা আন্দোলনে নামে তখনই বলি, আশ্বাস দেওয়া হয় আপনাদের জন্য এই করা হবে, ওই করা হবে, এবং আবারও, এবং গভীর রাতে প্রধান উপদেষ্টার বাড়ির সামনেও তারা গিয়েছিল। একজন সমন্বয়ক তার হস্তক্ষেপে তারা আবার ফিরে গেছে, হাসপাতালে ফিরে গেছে। কেন তাদের আন্দোলন করতে হবে? আবার কেন এত আশ্বাস? একটাই প্রশ্ন, কেন তাদেরকে আন্দোলন করতে হবে? কেন তারা প্রধান উপদেষ্টার বাড়ির সামনে যে বসতে গভীর রাতে? গভীর রাতে গভীর দিনে হলেও সেটা অন্যায়। এটা অন্যায়। অন্যায় কেন? প্রথমত, এই সরকার যে অভ্যুত্থানের ভিতর দিয়ে এসছে, যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের তো আমরা কি আর বলবো, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা হলো না কেন? সরকারি ইয়েগুলো কি বলে, হাসপাতালগুলোতেই কেন হলো না? এক, বেসরকারি বহু ক্লিনিক আছে। জাতির প্রত্যেকটা মানুষকে মনে রাখতে হবে যে এরা আমাদের সন্তান, এরা আমাদের শিক্ষার্থী, এদের চিকিৎসা দিয়ে এদেরকে মানে আবার পুনর্বাসন করা আমাদের জরুরি কর্তব্য। কেন সেই সব বেসরকারি হাসপাতাল, সরকারি হাসপাতাল দ্রুত তাদের ইয়েতে নিয়ে গেল না? এই আশ্বাস কিন্তু দেওয়া হয়েছে। আশ্বাস দিয়ে কোনো লাভ হবে না। আমি আপনাকে আশ্বাস দিলাম যে ভাই আপনি ফিরে গেলে পরে আপনাকে অমুক জায়গায় নিয়ে গেলাম, হ্যাঁ না ভুলে গেলাম না, গেলাম, তারপর মানলাম না, তাই না? আশ্বাসে কাজ হবে না, কাজে প্রমাণ করতে হবে। আশ্বাসে বিশ্বাস দরকার। হ্যাঁ, বিশ্বাস দরকার, এবং কাজে প্রমাণ করতে হবে। আমি বলি যে এটা গভর্নমেন্ট একটা করতে পারতো, যে প্রত্যেকটা বেসরকারি হাসপাতাল, সরকারির প্রত্যেকটা সরকারি হাসপাতাল এই আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে ভাগ ভাগ করে নিয়ে চিকিৎসা দেবেন। একটা ধরেন ইয়েতে একটা হাসপাতালে সব যে হাজির হয়ে গেল, তাহলে তো তারা কাজ করতে পারবে না, তারা সুচিকিৎসা দিতে পারবে না। প্রত্যেকের দায়িত্ব নিতে হবে, সরকারি হোক বেসরকারি হোক। এই মাথায় কি সেটা আসে না কেন, যে আমাদের দায়িত্ব আছে, এরা আমাদেরই সন্তান, এবং আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য, জন আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য তারা জীবন দেওয়ার জন্য রাজি ছিল এবং হয়েছিল, গিয়েছিল, তাই না? আমাদের থিঙ্কিং প্যাটার্নকে চেঞ্জ করতে হবে, মানসিকতা বলতে হবে সরকারের। একই সঙ্গে যারা সমাজের নেতৃত্বে আছে, যারা সুশিক্ষিত, শিল্পপতি, এদের প্রত্যেকেরই মানসিক চৈতন্যের বোধোদয় হতে হবে, যে মানুষকে মানুষ হিসেবে চিন্তা করতে হবে এবং তাদেরকে কল্যাণের পথে নিয়ে আসতে হবে, চিকিৎসার পথে নিয়ে আসতে হবে। ভোটের রাজনীতি নিয়ে একটু কথা বলতে চাই। সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে, দেশ তত সংকটে পড়বে, তারেক রহমান আবার বলেছেন। এবং আরেকটি পত্রিকার সমকালের শিরোনাম হয়েছে, ভোটের রাজনীতি ধনীদের হাতে। ঠিক কথাই বলেছে। না না, ভালো কথা বলতে হতো না, আমার কথা হলো ঠিক কথাই বলেছে। আচ্ছা, প্রথমত মানে এইরকম গণতন্ত্রে, মানে পুঁজিবাদী সমাজের গণতন্ত্রে ভোটের রাজনীতি থাকে আপনার ধনীদের হাতেই। আপনি দেখেন, আওয়ামী লীগের এটা ছিল, বিএনপির সবই ধনী লোক, কেউ কিন্তু গরিব লোক না, কিন্তু এরা রাজনীতি করে হলো মানে গরিবদের নামে। মানে আমরা যদি যুক্তরাষ্ট্রের কথাও বলি, ইলন মাস্ক তার হাতে তো ছিল ভোটের রাজনীতি। আমেরিকাতেও আমার কি বলে গরিবদের নামে রাজনীতি করা হয়, কিন্তু ধনীদেরই বেসিক্যালি করা হয়। শুধু ডেমোক্রেটিক দলটা একটু মানে মিড লেভেলের যে সামাজিক মানুষ, তাদের জন্য কিছুটা বাড়তি মানে চিন্তা করে তাদের উপকারও করে। সেটা গত টার্মে কোভিডের সময় কি বলে ট্রাম্প, সেও করেছে। হ্যাঁ, কথা হলো যে রাজনীতি যদি জনগণের হাতে না থাকে, তাহলে এইরকম পকেটবন্দি হবেই, এটা স্বাভাবিক। এটা তারেক রহমান যে বিষয়ে জোর দিয়েছেন, কি বলবেন? উনি বলেছেন সংস্কারের আলাপ যত দীর্ঘ হবে, না বুঝতে পেরেছি, দেশ তত সংকটে। হ্যাঁ, অবশ্যই সত্য কথা বলেছেন। আমরা অভ্যস্ত, বা আমরা একটা প্রবাহের ভিতরে আছি, রাজনৈতিক প্রবাহের ভিতরে আছি।
যে প্রবাহের মৌলিক থিঙ্কিং হলো গণতন্ত্র, এবং গণতন্ত্রের মৌলিক হলো পদক্ষেপ হলো আপনার নির্বাচন। আমরা নির্বাচন ছাড়া গণতন্ত্র বুঝি না। গণতন্ত্রের অন্যান্য ইনস্টিটিউশনগুলোকে গড়ে তুলতে হবে একই সঙ্গে, যাতে নির্বাচনে কোনো রকম কারচুপি হলে বা অন্যায় হলে অথবা অন্য কোনো কিছু হলে সেগুলো আইনের আশ্রয় নিলে আইন যাতে খুবই দ্রুত সেটা সমাধান করে দিতে পারে। এই জন্যে আইন বিচার বিভাগ বা আইন মন্ত্রণালয়কে মানে তৈরি হতে হবে। একই সঙ্গে মানবিক যে দৃষ্টিভঙ্গি আমাদের, যে নির্বাচনে একজন বিপক্ষে বলতেই পারে, বিপক্ষে ভোট দিতেই পারে, তাকে আমি মেরে ফেলবো, এটা হতে পারে না। এই বোধ জাগ্রত করতে হবে ভোটারদের মধ্যে। এই পলিটিক্যাল যারা পার্সন, যারা নির্বাচন করছেন, যারা নির্বাচনের সহায়তাকারী, যারা কর্মী বাহিনী বলেন, হ্যাঁ, তারা গলাবাজি না করে দয়া করে ভোটারদের বুঝিয়ে বলেন যে খবরদার এটা করবো না। আমরা আমাদের দলের পক্ষে থেকে যেমন বলছি, ব্যক্তিগতভাবেও তাদেরকে বলতে হবে। এই উদ্বুদ্ধকরণ না হওয়া পর্যন্ত আমাদের সমাজে এই চেঞ্জ আসবে না। একটি লাল গালিচা, মানে লাল গালিচা কোথায় বসবে না, তার মধ্যে একটা সৌন্দর্য আছে এবং যৌক্তিকতা আছে। আমরা যে প্রসঙ্গটি আলাপ করছি এটা খুবই গুরুত্বপূর্ণ। রাজধানীর 19টি খাল বেদখল হয়ে আছে এবং সেই খালগুলো উদ্ধার করা, পানির প্রবাহ নিশ্চিত করা। মাননীয় উপদেষ্টা একজন, তিনি খাল সংস্কারের কর্মসূচিতে গেলেন, তাকে লাল গালিচা দিয়ে হাঁটতে হলো। তা এখন লাল গালিচাটাই বেশি আলোচনা হচ্ছে না 19টি খাল যে বেদখল হয়ে আছে, এবং উনি ঘোষণাও দিয়েছেন যে বর্ষা মৌসুমের আগে এই খালটা সংস্কার হয়ে যাবে। কি মনে হয় আপনার? হ্যাঁ, সংস্কার হবে, কিন্তু লাল গালিচার যে বিষয়টি সেটি হলো বেসিক্যালি এটা ঔপনিবেশিক চিন্তাধারা। আচ্ছা, যে আপনাকে খুশি করার জন্য লাল গালিচা দিয়ে প্লেন থেকে আপনি নামলেন, লাল গালিচা দিয়ে সংবর্ধনা। কিন্তু আমি লাল গালিচাটা কোথায় বসাবো সেটাও তো একটা ব্যাপার আছে। এটাই শুরু হয়েছে বেসিক্যালি। এটাই ধরেন বিদেশি একজন মেহমান এসছেন, হয়তো রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী এসছেন, তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে আমরা বরণ করিনি। এটা সারা পৃথিবীতেও আছে, তাই না? কিন্তু কোথায় বসবে সেটা হলো বড় কথা। দ্বিতীয়ত, উনি উপদেষ্টা যখন শুনলেন যে লাল গালিচা বা দেখলেন যে লাল গালিচা, তখন তার উচিত ছিল এটা উঠিয়ে ফেলা, অথবা বলা হচ্ছে উঠাও, এইটা খাল খননের জন্য এটা প্রযোজ্য না, এটা ঠিক না, এটা বেঠিক, আর তোমরা কেন এই ধরনের আচরণ করছো? তার মানে যারা করেছে তারা হলো চামচা শ্রেণী, চামচামি করার জন্য। তার মানে অতীতেও চামচা ছিল, এখনো চামচা আছে। আমাদের এই যে বললাম না, এই যে মেন্টাল যে আমাদের সেটআপ, চৈতন্য, যে আমরা কোনো মিনিস্টার দেখলে স্যার শুরু করি, এটা উচিত না। স্যার বলে কোনো শব্দ বলা উচিত না। যেটা প্রশ্ন তুললেন, অনেক সমন্বয়কেও তো এখন অনেক উচ্চপদস্থ কর্মকর্তারা দেখা মাত্র স্যার বলে সম্বোধন করছে। সেটা তাদের অভ্যাস। কেন ব্রিটিশরা স্যার বলে একটি চালু করেছিল, যে সে যে পদাধিকার বলে অনেক ক্ষমতার অধিকারী, সে যে সেবক নয়, মানে ক্ষমতাটাই স্যালুট পাচ্ছে। সে যে সেবক নয়, জনগণের সেবক নয়, সেটা কিন্তু তারা প্রমাণ করার জন্য কিন্তু এইগুলো করেছিল, তাই না? এই যে চেয়ার করে তারা হলো এই স্থানীয় লোক, আমরা হইলাম শাসক, তারা হলো পেরিফেরিয়াল লোক, মানে প্রান্তের লোক, আমরা হইলাম কেন্দ্রের লোক। এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। তা না হলে ওই স্যার, ওই হুজুর, এই অমুক, এইগুলো থাকবে। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আপনি স্যার বলেন, আপনি কেন একজন প্রশাসকরে কেন স্যার বলবেন, যে নাকি মূলত সেবক, জনগণের সেবক, সেই তো জনগণকে বলবে স্যার প্লিজ আসেন বসেন স্যার, এইটা হওয়া উচিত। আপনি যে সমাজের কথা বলছেন সেই সমাজটা কাঙ্ক্ষিত সমাজ, কিন্তু ওইটাই প্রতিষ্ঠা করতে হবে আমাদের। অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে আমরা একজন লেখক হিসেবে আপনাকে প্রশ্ন করতে চাই। বইমেলা শুরু হয়ে গেল এবং দুইটি পত্রিকার শিরোনাম পড়ে শোনাই। মেলার দৃশ্যপটে পরিবর্তন, প্রথম আলো। সমকাল শিরোনাম করেছে প্রাঙ্গণ জুড়ে জুলাই অভ্যুত্থানের স্মৃতি, আর যুগান্তর শিরোনাম করেছে অগোছালো মেলা, প্রবেশ নেই তল্লাশি। অগোছালো মেলা, প্রবেশে নেই তল্লাশি। যাই হোক, এখন এলে তো বরাবরই হচ্ছে, অনেক আগের থেকেই হচ্ছে। আমি এর আগে মানে কি অনেক বছর আগে লিখেছি, বলেওছি যে মেলায় অবশ্যই টিকিটের ব্যবস্থা করা উচিত, তল্লাশের ব্যবস্থা করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ভালো থাকবেন,
আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খুদা হাফেজ।